আসলে আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? অনেকদিন পর। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। তোমরা তো মনে হয় বেশি দিন বন্ধ হয়ে যাবে। আজকে আছে আমার ক্লাস, এরপরে শনিবার দিন পাবো মনে হয়, শনিবার বা রবিবার এর মধ্যে আর কি। আচ্ছা, আমি কি শুরু করবো আজকে? বেলাল বললো প্যানক্রিয়াটাইটিস করানোর জন্য প্যানক্রিয়াটাইটিস করাই ফেলে। তোমাদের প্যানক্রিয়াটাইটিস হয় নাই? 7 নাম্বার আইটেম 8 নাম্বার আইটেমটা দিয়ে দিও আমাকে। প্যানক্রিয়াটাইটিস শেষ হলে তো 8 নাম্বারটা দিয়ে দিতে পারবা না? আর তো কোনোটা বাকি নাই মনে হয় এখানে, আছে কি? প্যানক্রিয়াটাইটিস আছে, আর কিছু বাকি আছে ওখানে? ম্যাম 8 নাম্বারটা এখন আরজু স্যার পড়াচ্ছে। 8 নাম্বার আরজু স্যার পড়াচ্ছে? 8 নাম্বার তোমাদের শেষ হয়ে গেছে না? আমি পড়াইতেছি না? না ম্যাম, এটা শেষ হয়নি পুরোপুরি। সরি, 8 নাম্বার না, 7 নাম্বার। আমি তোমাদের 6 নাম্বার আইটেম নিছি তো, 7 নাম্বার মনে হয় বাকি আছে। জি ম্যাম, 7 বাকি আছে। তাহলে ঠিক আছে, প্যানক্রিয়াটাইটিস শেষ হলে আমাকে তাহলে আইটেম দিয়ে দিও। প্যানক্রিয়াটাইটিসে এক্সামিনেশন ওরকম কিছু নাই। প্যানক্রিয়াটাইটিস মেনলি হচ্ছে কি পেনের উপর। প্যানক্রিয়াটাইটিস জিনিসটা কি বলো তো? Inflammation in the pancreas. প্যারেনকাইমা, প্যানক্রিয়াটিক প্যারেনকাইমা, মানে আইটিস যেহেতু আছে, ইনফ্লামেশন এই, ইনফেকশন এই ধরো। তাহলে প্যানক্রিয়াটাইটিস কয় রকম আছে? একটা হচ্ছে অ্যাকিউট, একটা হচ্ছে ক্রনিক। দুইটার ডেফিনিশন আছে, বেরিলাবে আলাদা। ওই ডেফিনিশন একদম মুখস্থ থাকতে হবে। মুখস্থের আমি খুব একটা পক্ষপাতী না, কিন্তু এই দুইটা জিনিস মানে মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো স্যাররা জিজ্ঞেস করেন। প্যানক্রিয়াটাইটিসের ডেফিনিশন একটা হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ডেফিনিশন, একটা হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ডেফিনিশন। দুইটাই তোমরা বেরিলাবে পাবা। একটা হচ্ছে 1221 পেজ আর একটা হচ্ছে 1222 পেজ। দেখে নিন। আমি তোমাদেরকে বলি, আমরা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ডেফিনিশনের মধ্যে কি আছে। একটা হচ্ছে পেন, ঠিক আছে, অ্যাবডোমিনাল পেন থাকবে। তারপর হচ্ছে সিরাম অ্যামাইলেজ লেভেল 3 গুণ, মানে 3-fold বা এর বেশি হয়ে যাবে নরমালের চাইতে। আর একটা হচ্ছে এন্ড অর দিয়ে দিচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার থাকবে কিসের? সিটি স্ক্যানে তুমি ক্যারেক্টারিস্টিক ফিচার পাবা। মনে রাখবা যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে তোমার এরকম ডেফিনিটিভ কোনো ডায়াগনোসিস নাই, মানে ডেফিনিটিভ তুমি ডায়াগনোসিস করতে পারবা না, এরকম কোনো ফিচার নাই। একমাত্র সিটি স্ক্যানিং হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। আমরা তারপরেও দেখবা যে তোমরা যখন প্র্যাকটিসে যাবা, সিরাম অ্যামাইলেজ করি, লাইপেজ করি, এসব করতে দেই প্যানক্রিয়াটাইটিস সাসপেক্ট করলে। কিন্তু এগুলো কোনোটাই প্যাথোগনোমিক না। প্যাথোগনোমিক মানে কি বুঝো? প্যাথোগনোমিক ফিচার। নো ম্যাম। No ma'am. প্যাথোগনোমিক মানে হচ্ছে কি কনফার্মেটরি, মানে এটার জন্য প্যাথোগনোমিক। ওই প্যাথোগনোমিক ফিচার পাইলে তুমি ওইটা ডায়াগনোসিস কনফার্ম, ঠিক আছে? কিন্তু এরকম কি বলে এটাকে, প্যানক্রিয়াটাইটিসের ওরকম কোনো প্যাথোগনোমিক ফিচার নাই যে আমি এটা একদম স্পেসিফিক বলে দিতে পারবো না। শুধুমাত্র সিটি স্ক্যানই হচ্ছে এটা গোল্ড স্ট্যান্ডার্ড। ওকে, তাহলে এটার উপর ডিপেন্ড করে প্যানক্রিয়াটাইটিস, ধরো একটা পেশেন্ট আসছে, আমরা যদি লং কেসে পাই পেশেন্ট, আমরা শর্ট কেস পাবো না, লং কেসে পাবো, তাহলে কি হবে? মানে পেন দিয়েই তোমাকে এটা একটা ক্যাটাগরাইজ করতে হবে যে এটা প্যানক্রিয়াটাইটিস। পেনটা কিরকম হবে? সিভিয়ার অ্যাগোনাইজিং ডাল একিং পেন থাকবে। সিভিয়ার অ্যাগোনাইজিং মানে অনেক সিভিয়ার পেন থাকবে, যেটা তোমার পার্সোনাল লাইফটাকে হ্যাম্পার করবে, তোমার ডেইলি অ্যাক্টিভিটিতে হ্যাম্পার করবে, ওইরকম পেন থাকবে। এবং এটা ব্যাক রেডিয়েট করবে। পেশেন্টটার পজিশনিং কিরকম হবে? ডিকুবিটাস কিরকম হবে? লিনিং ফরওয়ার্ড হবে। লিনিং ফরওয়ার্ড মানে মোহাম্মদিয়ান প্রেয়ার পজিশন, মানে ঠিক আছে? এইগুলা হচ্ছে কি তোমার মানে পেনটাকে ডেসক্রাইব করতে হবে। তারপর অনেক সময় হচ্ছে পেশেন্টের নাউসিয়া, ভমিটিং এগুলো থাকবে, সিভিয়ার ভমিটিং টেন্ডেন্সি থাকবে। তারপর হচ্ছে হিট কাপ থাকতে পারে। তারপর অনেক সময় কুলেন সাইন, তারপর গ্রে টার্নার সাইন, এগুলো নাম শুনছো? এগুলো থাকতে পারে, গ্রে টার্নার সাইন, কুলেন সাইন। তবে এগুলাও হচ্ছে ওই যে প্যাথোগনোমিক ফিচার না, কিন্তু তুমি পাইলে পাইতে পারো।
এগুলা তোমার অন্য জায়গায় আসে, যেমন একটিক প্রেগনেন্সিতেও কিন্তু আসতে পারে এগুলা, সেজন্য মানে ডিডিতে রাখতে হয় আর কি এগুলা। তো একটা মেল পেশেন্ট পাইলে তোমার আর একটিক প্রেগনেন্সি করতে আসবে। আদার ফিচারও কিছু আছে। তাহলে গ্রেট আনার্সার কোলাসে ওগুলো কি ফেশিয়াল লেভেলে একটা হচ্ছে ফ্ল্যাঙ্কে থাকবে, ব্লিডিংটা মানে ব্লিডিং থাকবে ফ্ল্যাঙ্কের মধ্যে ইকাইমোসিসের মতো, আর একটা হচ্ছে কি আম্বিলিকাসে থাকবে অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস। এগুলা তাই বলে গ্রেট আনার্সার কোলাসে থাকবে। এগুলো পাইলেও তুমি অ্যাপেন্ডিসাইট প্যানক্রিয়াটাইটিস মোটামুটি সাসপেক্ট করতে পারো। তাহলে টাইপের মধ্যে হচ্ছে কি একটা ক্যাটাগরাইজ করছে আগে মাইল্ড আর সিভিয়ার এই হিসেবে, একটা ন্যাক্রোরাইজিং প্যানক্রিয়াটাইটিস আর একটা হচ্ছে কি ইডিমাটাস। এটা না বললেও চলবে, এখানে জাস্ট একটু শুনে রাখো। আর মেকানিজমের মধ্যে কিছু ব্যাপার আছে, মানে প্যানক্রিয়াটাইটিস কেমনে হয় আমরা কি জানি। প্যানক্রিয়াটিক সিক্রেশন যেটা, প্যানক্রিয়াটিক সিক্রেশন যেটা মানে এনজাইম গুলা অটোরাইজেশন করে, বুঝছো? কিন্তু যখন এগুলা প্যানক্রিয়াস থেকে রিলিজ হয়, সিক্রেট হয়, তখন হচ্ছে কি এগুলা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, এগুলা পরে গিয়ে অ্যাক্টিভ হয়। বুঝা গেছে? এটা যদি তোমার অ্যাক্টিভেটেড অবস্থায় যদি মানে অটো যদি অ্যাক্টিভেশন মানে হয়ে যদি অ্যাক্টিভেটেড থাকে এটা তখনই হচ্ছে কি এটা অটোরাইজেশন করে থাকে, ওটা একটা প্রসেস। আবার হইতে পারে ধরো কোনো কারণে তোমার প্যানক্রিয়াটিক ডাক্টটা ব্লক হয়ে গেছে, ওর মানে ওর সিক্রেশন গুলা বের করছে না, তখনও ওই জায়গায় তোমার এরকম ইনফ্লামেশন হয়ে প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করতে পারে। তারপর আরো অনেক কজ আছে, কজ গুলা জানতে হবে। কজের পুরো একটা চার্ট আছে, পড়বা 1222 পৃষ্ঠায় আছে। মেইন কমন কজ কোনটা? গল স্টোন, বুঝছো? মেলিনা বাসে কারোর সামনে আমাদের মনে আছে অ্যাম্পুলা ভ্যাটার কিভাবে ওপেন করে? ধরো ডিউডেনাম, এটা দেখা হচ্ছে? জি ম্যাম। Yes, ma'am. ডিউডেনামের সেকেন্ড পার্টে ওপেন করে, তাই না? এই সেকেন্ড পার্টে ওপেন করে, কি ওপেন করে? কিসের কথা বলতেছি? মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট Mesoduodenal papillary ampulla হ্যাঁ, ampulla এখানে open করে। একটা হচ্ছে সিবিডি, সিবিডি আসবে, ডিস্টাল সিবিডি এভাবে বাইল ডাক্ট, আর এই থেকে আসবে প্যানক্রিয়াটিক ডাক্ট। এই দুটো ডাক্ট এসে অ্যাম্পুলা অফ ভ্যাটারে ওপেন করে। এই অ্যাম্পুলা অফ ভ্যাটারে ও যখন ওপেন করে তখন হচ্ছে সিবিডি, এখানে কিছু স্ফিংটার থাকে, এদিকে হচ্ছে কি আপার কোলেডোকাল স্ফিংটার, লোয়ার কোলেডোকাল স্ফিংটার, তারপরে গিয়ে হচ্ছে কি এগুলো সব হচ্ছে সিবিডির ভিতরে, আর এখানে হচ্ছে কি অ্যাম্পুলার স্ফিংটার, আর এদিকে হচ্ছে প্যানক্রিয়াটিক স্ফিংটার। ঠিক আছে? এখন ধরো যদি ওই অনেক সময় দেখা যায় দুটোটা কমন চ্যানেল হিসেবে ওপেন করে এরকম করে, মানে এগুলো হচ্ছে কি বিভিন্ন ধরনের ক্যাটাগরাইজেশন আছে। সিপিডি প্যানক্রিয়াটিক ডাক্ট একসাথে কমন চ্যানেল হিসেবে ওপেন করে। আবার অনেক সময় দেখা যায় পার্শিয়াল কমন চ্যানেল, মানে একটুখানি জায়গায় এসে তারপরে কমন চ্যানেল, এটাতে বেশি না কমন চ্যানেলটা, এটাতে কম, এটা পার্শিয়াল কমন চ্যানেল। আবার অনেক সময় দেখা যায় এভাবে আলাদা আলাদা ওপেন করে সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম। বুঝা গেছে? তাহলে আমাকে বলো গল স্টোন কোথায় হয়? গল ব্লাডারে, এখানে এসে গল ব্লাডারে। গল ব্লাডার রাখছি তো মাস হয়ে গেছে মনে হয়। গল স্টোন যদি এরকম স্লিপ করে যদি সিবিডিতে আসে, তাহলে এই তিন টাইপের একটু মাথা খাটাই বলো তো কোনটাতে আমার গল স্টোন প্যানক্রিয়াটাইটিস হবে, কোনটাতে বেশি হবে, কোনটাতে কম হবে? এই থ্রি টাইপস বুদ্ধি করে বলো তো। এক নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, নাম্বারিং ম্যাম করে। 2 নাম্বারটাতে। 2 নাম্বারটাতে কি হবে? বেশি হবে? কেন হবে? বেশি হলে কেন হবে? কারণ বলো।
মানে তুমি কি বুঝে বলছো যে 2 নম্বরে হবে? ম্যাম ওখানে গ্যাপটা কম, পার্শিয়ালি একটা চ্যানেল ফর্ম করতেছে সেজন্য। মানে এখান থেকে এখানে চলে যাবে, তো এটা তো হবে না, জি কমন চ্যানেল 1 নম্বরে হবে না, 3 নম্বরে হবে। নো ম্যাম 3 নাম্বার হবে না। হ্যাঁ, ভেরি গুড। তাহলে 1 আর 2 এ পসিবিলিটি বেশি। কেন? কারণ এটা কমন চ্যানেল আছে, এখানে হচ্ছে কি একটা স্টোন ডিসলস হয়ে এখানে চলে আসছে, তাহলে বাইলটা মোটামুটি এখানে যখন আসতে পারবে না, ওটা এখানে রিফ্লাক্স করবে প্যানক্রিয়াসের ওখানে। আর ও তো আলাদাই, ওর এদিকে স্টোন আসলেও সমস্যা কি, ও তো এদিকে ড্রেন করতে পারতেছে। বুঝা গেছে কথা? জি ম্যাম। ছবিটা আমি তোমাদের একটু দেখাই। এই যে ছবিটা দেখো। ঠিক আছে, আমি এত সুন্দর করে আঁকতে পারি নাই, এখন বুঝে যায়। এই যে এটা হচ্ছে কমন চ্যানেল, এটা পার্শিয়ালি কমন, এটা হচ্ছে একদম আলাদা, আর এটা হচ্ছে নরমাল থাকবে, এরকম স্ফিংটার গুলো এভাবে থাকে। ঠিক আছে, ছবিগুলো দেখলে তাহলে জিনিসটা বুঝতে অনেক ইজি হয়। তাহলে এটা হচ্ছে কি, মানে কিভাবে হচ্ছে, এটা হচ্ছে মেকানিজম। তাহলে গলস্টোনটাই হচ্ছে মেইনলি মানে মোস্ট কমন কজ প্যানক্রিয়াটাইটিস, ওটাকে বলে গলস্টোন প্যানক্রিয়াটাইটিস। যখন প্র্যাকটিস করতে যাবো তখন দেখবা অহরহ প্যানক্রিয়াটাইটিসের বেশিরভাগ কজই হবে এটা। সেকেন্ড মোস্ট কমন হচ্ছে অ্যালকোহল। যারা অ্যালকোহল খায়, তোমরা দেখবো পেশেন্টগুলো হিস্ট্রি নেওয়ার সময় জিজ্ঞেস করে, সব সাররাই জিজ্ঞেস করে যে আপনি কিছু খান কি না। বেশিরভাগ মানুষই বলে না খায় না, কিন্তু দেখা যায় বেশিরভাগই খায়। বুঝা গেছে? দেখা যাবে ওদেরকে যদি তুমি কোনো ড্রাগ দাও, ওই ব্যথার বা সিডেটিভ টাইপস এর ওই পেশেন্ট গুলাকে যখন অ্যানেস্থেসিয়া দেওয়া লাগে, তখন অনেক ড্রাগ লাগে। ওটা দিয়ে আমরা মানে মোটামুটি ধারণা করে নিতে পারি যে খাই কিছু না কিছু খাই। এখন এই ধরনের অ্যালকোহলিক পেশেন্টদের কিন্তু প্যানক্রিয়াটাইটিস হয়, এটা সেকেন্ড মোস্ট কমন। এরপর আরো অনেকগুলো কজ আছে। পোস্ট ইআরসিপি করার পরে, ইআরসিপি নাম শুনছো না? বলো তো ইআরসিপি মানে কি? আগেও বলছিলাম আমি, বলো তো। Endoscopic retrograde cholangiopancreatography. ইআরসিপি কোলাঞ্জিওপ্যানক্রিয়াটোগ্রাফি, ভেরি গুড। তো এটাতে কি করে, আইডিয়া আছে কারো? রেট্রোগ্রেড কেন বলতেছি? রেট্রোগ্রেড অ্যান্টিগ্রেড মানে কি? ম্যাম এটা একটা ডক্টরকে একটা মানুষের বডি ইনসাইডে যা আছে তা দেখতে সাহায্য করে। কোথা থেকে বের করা আমি বুঝতে পারছি। আচ্ছা, 1 মিনিট, আরেকটু ফ্যানটা বন্ধ করি। বলো। ম্যাম ইট অ্যালাউস এ ডক্টর, ম্যাম এটা হ্যাঁ একটা বলো। ডক্টরকে স্মল টিউব দিয়ে আমার বডিতে যা আছে প্যানক্রিয়াটিক এবং বাইল ডাক্টস ওগুলো দেখতে সাহায্য করে। হ্যাঁ, দেখতে সাহায্য করে, হ্যাঁ ভেরি গুড। তো এটা রেট্রোগ্রেড কেন বলছে, কারণ এটা হচ্ছে কি অ্যান্টিগ্রেড মানে কি উপর থেকে নিচে, রেট্রোগ্রেড মানে আমি উল্টা, রেট্রো মানে উল্টা। তার মানে আমি এই যে এখন অ্যাম্পুলা দেখালাম না, এদিক দিয়ে ঢুকে উল্টা দিকে উপর দিয়ে যাবো, এই জন্য রেট্রোগ্রেড বলছে। একটা সাইড ভিউইং এন্ডোস্কোপ থাকে এটাতে। তারপর তুমি ফোর্সেপও ঢুকাইতে পারো, ঢুকাইয়ে এটা হচ্ছে কি তুমি ডায়াগনস্টিক থেরাপিউটিক দুই পারপাসে ইউজ করা যাবে ইআরসিপি। ডায়াগনস্টিক পারপাস, তোমাদের যদি ইআরসিপি শর্ট নোট আসে তখন তোমরা এভাবে লিখবে যে একটা ডায়াগনস্টিক পারপাসে ইউজ করতে পারি আমরা, আর একটা হচ্ছে থেরাপিউটিক পারপাসে। ডায়াগনস্টিক মানে আমি ডায়াগনোসিস, যে বিভিন্ন ডিজিজ ডায়াগনোসিস করতে পারবো। থেরাপিউটিক মানে হচ্ছে কি আমি কিছু করে আসতে পারবো।
ঠিক আছে? তার মধ্যে পরে হচ্ছে কি আমি একটা স্ট্যান্ড দিয়ে আসলাম, আমি ড্রেনেজ করে আসলাম, আমি স্ফিংটেরোটমি করলাম। টমি মানে তো বললাম ওপেন করে দিব। স্ফিংটারে কোথাও স্ট্রিকচার আছে, মানে এই যে অ্যাম্পুলার ওখানে, আমি এটা স্ফিংটারটা কেটে দিয়ে আসলাম, স্ফিংটেরোটমি, আমি ড্রেনেজ ভালো করে দিলাম। বুঝা গেছে কথা? তাহলে এটা হচ্ছে ইআরসিপি। ইআরসিপি কেন আসছি? আচ্ছা হ্যাঁ, পোস্ট ইআরসিপি। পোস্ট ইআরসিপিতে প্যানক্রিয়াটাইটিস হইতে পারে, এটাও একটা কজ। তারপর হচ্ছে ড্রাগস এর জন্য আছে, তারপরে তোমার হাইপার প্যারাথাইরয়েডিজম, হাইপার ক্যালসেমিয়া, এগুলো অনেকগুলো কজ আছে, এগুলো একটু পড়ে নিবা। মোটামুটি পরে মানে মুখস্থ বলতে পারো, কজগুলো একটু মনে রাখতে হবে। এরপরে আসো এটিওলজি বললাম। আচ্ছা ক্লিনিক্যাল ফিচার তো বলে ফেললাম, ব্যাকে রেডিয়েট করবে, কি কি হবে এগুলো সব আসবে। এবার আসো ইনভেস্টিগেশন কি করবে, কি কি ইনভেস্টিগেশন করতে পারি। আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান। হ্যাঁ, একটা হচ্ছে কি আমি এনজাইম গুলা দেখবো, পেশেন্টের ওখান থেকে যা যা এনজাইম আসে মানে প্যানক্রিয়াস থেকে, তাহলে আমি মোটামুটি একটা আইডিয়া করতে পারি, ঠিক আছে না? ওর এনজাইমটা বাড়ছে কিনা, যেমন হচ্ছে কি যে অ্যামাইলেজ বললাম, 3 গুণ বেড়ে যাবে অ্যামাইলেজ লাইপোজ। অ্যামাইলেজের চেয়ে লাইপোজটা একটু সেনসিটিভ, বেশি সেনসিটিভ, বেশি স্পেসিফিক। অ্যামাইলেজ লেভেল বাড়ে যখন তুমি বলবা যে আমার মানে আর যদি লং কেসে পড়ে প্যানক্রিয়াটাইটিস অ্যামাইলেজ লেভেল বাড়ে, তখন স্যার অবশ্যই একটা জিনিস জিজ্ঞেস করবে, অ্যামাইলেজ লেভেল কি অন্য কিছুতে বাড়ে না, তুমি কেন প্যানক্রিয়াটাইটিস হচ্ছে? তখন জিজ্ঞেস করবে অ্যামাইলেজ লেভেল কিসে কিসে বাড়ে। অনেকগুলো কন্ডিশন আছে, একটা দুটো বলো তো। আমি বলছি কিন্তু একটা দুটো অলরেডি, বলো তো। Ma'am, upper gastrointestinal tract perforation, mesenteric infarction, torsion of an intra-abdominal viscous, retroperitoneal hematomyectopic pregnancy, macroamylasia. বেলি লাভ আছে? জি ম্যাম, মানাল? মানে জি ম্যাম। হ্যাঁ ভালো বলছো, অনেক সুন্দর বলছো, ঠিক আছে। মানালকে সার্জারিতে যাবা? জি ম্যাম, ইনশাল্লাহ ইচ্ছা আছে। ভেরি গুড, তাহলে বেলি লাভ কিন্তু খুব ভালো কাজ করছে। আচ্ছা ম্যাম ঠিক আছে। কিনি নাই, পিডিএফ পড়ি আমি, মানে কিনি নাই এখন। আচ্ছা পিডিএফ করছো, তাও ঠিক আছে, ভালো, ভেরি গুড। বললেই হইলো, সেটা পিডিএফ এ পড়ো বা ইয়া করো। আমরা তো স্মার্ট না এখন, আমরা স্মার্টলি পড়বো তাই না, পিডিএফ দিয়ে পড়বো না। তবে চোখের ক্ষতি করে না, ওই পিডিএফ এ পড়তে গেলে না চোখের উপর অনেক প্রেশার পড়ে। জি ম্যাম। আমার কাছে যেটা তখন সার্জারিতে কিন্তু চোখ অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? চোখে জি কিছু ম্যাম। করতে গেলে ঝামেলা হয়ে যাবে। আমি কতদিন চোখের একটু ইয়া করতে গেছিলাম, কসমেটিক, দেখতেছি চোখ জ্বালা পোড়া করতেছে, না দরকার নেই আমার এগুলো, আমার চোখ লাগবে আগে, ঠিক আছে? সেজন্য চোখে যত্ন করতে হবে। আচ্ছা। তাহলে এগুলাই সবাই শুনছো তো? ওকে কি বলতে শুনছো? Yes, ma'am. হ্যাঁ ঘুম যাচ্ছ? ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে হচ্ছে এগুলা হচ্ছে কজ, কারণ এটা স্যার জিজ্ঞেসই করবে। তোমরা ইন্টারনেটে যাও, তোমরা ট্রেনিং করো, যে বলবে অ্যামাইলেজ লেভেল বাড়লে আমি প্যানক্রিয়াটাইটিস তো বলবো না, বাকিগুলো তো আছে। কিন্তু 3-4 রাইস করলে কিন্তু তোমার প্যানক্রিয়াটাইটিস তোমার আসতে হবে, কমন কজ। কারণ আমরা যখন দেখবো এরকম সিভিয়ার অ্যাগোনাইজিং পেইন অ্যাবডোমেন, কারণ একটা পারফোরেশন যখন তুমি দেখবা পুরো অ্যাবডোমেন টেন্ডার রিজিড থাকবে, মানে মোটামুটি ক্লিনিক্যাল ফিচারে তুমি একটু আন্দাজ করতে পারবা যে এটা না এটা প্যানক্রিয়াটাইটিস, না এটা অ্যাপেন্ডিসাইটিস, সরি এটা পারফোরেশন। পুরো অ্যাবডোমেন রিজিড টেন্স টেন্ডার থাকবে, একদম বোট লাইক রিজিডিটি বলে, মানে মনে হবে যেন এটা প্যাট না, এটা একটা শক্ত কিছু, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে তো তুমি আর এটা বলবা না প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াটাইটিস হইতে পারে যখন হচ্ছে সেপ্টিসেমিয়া হয়ে যাবে, পেশেন্টের গ্রস অ্যাবডোমিনাল কোনো ডিস্টেনশন থাকবে, তখন হচ্ছে পেশেন্ট এটা আর ওটার মধ্যে তখন মিমিক করতে পারে। প্যানক্রিয়াটাইটিস পেশেন্ট কিন্তু অনেক খারাপ হইতে পারে। কিন্তু স্যার একটা কথা বলতো, প্যানক্রিয়াস হচ্ছে একটা আগুন অ্যাবডোমিনাল অর্গানে, তুমি পারতপক্ষে প্যানক্রিয়াস ধরবা না, বুঝা গেছে? মানে আমাদের অ্যাবডোমেনে যত অর্গান আছে মোটামুটি, মানে প্যানক্রিয়াস হচ্ছে একটা আগুন, মানে প্যানক্রিয়াসে যার প্যানক্রিয়াটাইটিস হবে ও সারা জীবন ভুগবে, বুঝা গেছে? কারণ প্যানক্রিয়াটাইটিস মানে ডেঞ্জারাস একটা জিনিস, দেখতেও যেরকম ডেঞ্জারাস, অ্যানাটমিও ডেঞ্জারাস, সেরকম প্যাথোলজি গুলাও ডেঞ্জারাস। সেজন্য আমরা প্যানক্রিয়াসে
মানে প্যানক্রিয়াটাইটিসে কনজারভেটিভ দেওয়ার চেষ্টা করবা বেশি, যদি না কোনো লোকাল মানে পারতপক্ষে মানে না পারতে সারা সার্জারিতে যাবে, কখন যখন কমপ্লিকেশন গুলো হবে। প্যানক্রিয়াটাইটিসের কিছু কমপ্লিকেশন আসতেছে আমরা সামনে, তাহলে কি কি করবো আমরা? সিরাম অ্যামাইলেজ করবো, লাইপেজ করবো। এটা কখন করবো? দেখা যায় এটা কয়েক ঘন্টার মধ্যে বাড়তে থাকে, আর 4 থেকে 8 দিন পরে এটা ডিক্লাইন করতে থাকে। ঠিক আছে, সেজন্য সবসময় মানে করে তুমি যে একদম ট্রিপল রাইস পাবে এমনটা নাও হইতে পারে। তাহলে এক্ষেত্রে কি আমি আলট্রাসোনোগ্রাফি করে আমি কয়েকটা ইনফরমেশন পাবো, আমরা তো ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন হিসেবে একটা আলট্রাসোনোগ্রাফি করবো, কারণ অন্য কিছু তো এক্সক্লুড করতে পারবো আমরা এটাতে। তো সেক্ষেত্রে আমি গলস্টোন আছে কিনা এটা দেখতে পারবো। আচ্ছা, কোথায় ছিলাম? হ্যাঁ, তো এখন ওইখানে হচ্ছে কি আমি দেখতে পারবো যে গলস্টোন আছে কিনা, তাহলে আমি সাসপেক্ট করতে পারবো যে এটা গলস্টোন প্যানক্রিয়াটাইটিস হতে পারে। ঠিক আছে, আরেকটা কথা বলে নিই, গলস্টোন প্যানক্রিয়াটাইটিসটা হচ্ছে কি আমি সেম সেটিং এ, এটা একটা কথা আছে যে আমি সেম অ্যাডমিশনে পেশেন্টের, আমি তো প্যানক্রিয়াটাইটিসে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিব, ওই সেম অ্যাডমিশনে কিন্তু আমি পেশেন্টের কোলেসিস্টেক্টমি করে দিব। বুঝা গেছে? কারণ ওর কস্ট আমাকে কস্টটা ইভালুয়েট করতে হবে, কস্টটা আমাকে কাট অফ করে দিতে হবে। কারণ আমি যদি ওই গলস্টোন রেখে দেই, ও আবার রিপিটেড অ্যাটাক নিয়ে আসবে, এবং প্যানক্রিয়াটাইটিস বারবার ইনফ্লামেশন হওয়া কিন্তু খারাপ। সেজন্য আমার যেহেতু একটা কস্ট পেয়ে গেছি, আমি ওই কস্টটা ফেলে দিব। সেজন্য কথাটা বলতে হবে আমি সেম অ্যাডমিশনে আমি কোলেসিস্টেক্টমি করে ফেলবো স্যার। ঠিক আছে, এই কথাগুলো একটু মনে রাখি। এরপরে যেটা আসতেছে, শোনা যাচ্ছে? শোনা যায়? আমার কথা শোনা জি যায়? ম্যাম, জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে হচ্ছে কি আমি সিটি স্ক্যানে আমি বুঝতে পারবো যে ওইখানে কোথাও প্যানক্রিয়াসে কোনো প্যাথোলজি আছে কিনা, বা অ্যাম্পুলাতে কোনো প্যাথোলজি আছে কিনা, বা কোথাও অবস্ট্রাকশন আছে কিনা, মানে যেকোনো একটা কারণ তো থাকবে যে আমার এটা হওয়ার জন্য। বা প্যানক্রিয়াসের ইনফ্লামেটরি ফ্লুইড আছে কিনা আশেপাশে, প্যানক্রিয়াসের ইনফ্লামেশনটা কিরকম, এগুলো সব বোঝা যাবে। আরেকটা জিনিস, তুমি এক্সরেতে একটা জিনিস বুঝতে পারবা, যদি কোনো ক্যালসিফিকেশন থাকে বা কোনো স্টোন, ওটাও তখন তুমি একটা কজ হিসেবে নিয়ে নিতে পারো প্যানক্রিয়াটাইটিস। এই যে আমাদের চলে গেল প্যানক্রিয়াটাইটিসে, আর একটা হচ্ছে পেশেন্ট তোমার সার্স ইফেক্ট নিয়ে আসবে, ইনফ্লামেটরি। সার্স কি জিনিস জানো? SIRS, নো ম্যাম। বলো। নো ম্যাম। ওটা হচ্ছে কি সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম, সার্স। সার্স এর পরে মর্স এভাবে আসে আর কি। মর্স মানে মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম, আর এটা হচ্ছে মাল্টি অর্গান ফেলিউর। আমাদের তো নর্মাল একটা ফিজিওলজি, একটা হোমিওস্টেসিস মেনটেন করা আমাদের বডি। যখনই এটা নড়চড় হবে তখনই এগুলো শুরু হবে, যখনই আমাদের কোনো ধরনের ঝামেলা শুরু হবে। আমার কথা কি শুনতে পাচ্ছ? আটকে আটকে ম্যাম ভেঙে আসতেছে। ভেঙে আসতেছে ম্যাম। বারবার ওই যে নেটওয়ার্ক চলে আসছে, তো কারেন্ট যাচ্ছে, একবার আসতেছে, এই জন্য। না শুনলে বলবা, আবার বলবো। তাহলে হচ্ছে কি এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, ওটা দেখে তুমি বুঝতে পারবে যে পেশেন্ট সার্স ইফেক্ট হচ্ছে।
যেমন হচ্ছে একটা হচ্ছে টেকিকার্ডিয়া হবে, 90-র উপর চলে যাবে। 2 or more, আমি যে কয়টা ফিচার বলবো এখানে 2 or more, মানে একটা থাকলে হবে না, 2 or more হতে হবে। তাহলে কি কি? একটা হচ্ছে টেকিকার্ডিয়া হবে 90-র উপর, টেকিপনিয়া হবে মানে 20-র উপর। টেকিপনিয়া কি আমি তো বলে যাচ্ছি। ইনক্রিজ টেকিকার্ডিয়া কি? ব্রিদিং, রেসপিরেটরি রেট যদি বেড়ে যায়। টেকিপনিয়া, ভেরি গুড। আর টেকিকার্ডিয়া তো বুঝোই। তাহলে টেকিকার্ডিয়া, টেকিপনিয়া। এরপর আরেকটা কি? হাইপোথার্মিয়া অথবা হাইপারথার্মিয়া। ঠিক আছে? তারপরে হচ্ছে একটা হচ্ছে 36, 38, ওটা মার্কিং হচ্ছে কি 36, 38। এগুলো কি 36, 38 কি হবে? ফারেনহাইট, সেলসিয়াস। সেন্টিগ্রেড। তারপরে হচ্ছে কি আরেকটা কি থাকবে? আরেকটা হচ্ছে ইনভেস্টিগেশন, ওটার মধ্যে হচ্ছে ডাব্লিউবিসি কাউন্ট, 4-এর কম অথবা 12-র বেশি। বুঝা গেছে? এই যে 4টা ফিচার মধ্যে 2 or more যদি থাকে তখন আমি বলবো সার্সে আছে পেশেন্ট, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম হচ্ছে পেশেন্ট। ঠিক আছে? তখনই যদি আমি ওর অ্যাবনরমালিটি গুলো, ওকে যদি আমি কম্প্রোমাইজ মানে ওকে আমি কম্পেনসেট না করি, তখন পেশেন্ট মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোমের দিকে যাবে, ARDS ডেভেলপ করবে। ARDS মানে হচ্ছে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এই কথাগুলো একটু মনে রাখো, এগুলো পরে কাজে লাগবে, আস্তে আস্তে কাজে লাগবে। যখন কেয়ারে উঠবে, ডাক্তার হবে, তখন কাজে লাগবে। এখন কিন্তু নিজেদের পড়াটা বাদ দিও না, ঠিক আছে? বেশি মজা লাগে। তাহলে ARDS হবে মানে মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম শুরু হবে। এরপর আমি যদি তাও যদি কম্পেনসেট করতে না পারি পেশেন্টকে, পেশেন্ট মাল্টি অর্গান ফেলিওর দিকে যাবে, আলটিমেটলি ডেথ। ঠিক আছে? মাল্টি অর্গান ফেলিওর হলে ডেথের দিকে চলে আসবে। এটা ঠিক বলতে পারো শকের মতো। শকের মধ্যে আমরা কয়েকটা ধাপ করছি না? ফার্স্টে হচ্ছে কম্পেনসেটেড শক থাকে, তারপরে হচ্ছে রিভার্সিবল থাকে, এরপর ইরিভার্সিবল থাকে। সব করছো তোমরা? প্যাথোলজি, আচ্ছা প্যাথোলজি ম্যাম হয় না, আপনার পড়ানো হয় নাই। সব করাই নাই না? আচ্ছা, এই শকের মতো আর কি। শকের মধ্যে ফার্স্টে কম্পেনসেটেড শক থাকে, কম্পেনসেট ওটা হচ্ছে আমার বডি নিজেই কম্পেনসেট করার চেষ্টা করে। তারপরে তারপর হচ্ছে রিভার্সিবল, যেটা আমি ফিরাই আনতে পারবো। আরেকটা হচ্ছে ইরিভার্সিবল, যেটা আমি আর ফিরাই আনতে পারবো। ঠিক আছে? এরকম আর কি, মানে একটার পর একটা ধাপ। তো আমাদের এই জিনিসগুলো হচ্ছে সেজন্য পেশেন্ট আসলে আমি কিছু ইনভেস্টিগেশন দিয়ে দিলাম, রিসার্চিটেট করে দিলাম, এমন না। আমাকে পেশেন্টকে টাইম টু টাইম মনিটরিং করতে হবে। একটা পেশেন্টকে সেজন্য মনিটরিং খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা আমাদের প্রেক্ষাপটে করতে পারি না। বাইরে তো সবকিছু মনিটর থাকে, একদম পেশেন্টের সাথে লাগানো থাকবে মনিটর, ওর কার্ডিয়া কেমন, ওর সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার দিয়ে ওর সিবিপি দেখবে, সবকিছু একদম মনিটরের মধ্যে ওদের সবকিছু একদম টাইম টু টাইম আসছে। আমাদের তো অত কিছু নাই, এই জন্য আমাদেরকে ধরো কতক্ষণ একটা একটা তুমি ইসিজি করতেই 10 জনকে নিয়ে দৌড়াইতে হবে, সেখানে বাকিগুলা কেমনে করবা? সেজন্য এই যে এগুলা দেখে মোটামুটি একটু আইডিয়া করতে হবে আর কি। আশা করি তোমরা আস্তে আস্তে আরেকটু অ্যাডভান্স হবে। কিন্তু এগুলো মাথায় রাখতে হবে। এগুলো মাথায় না রাখলে কি হবে? ওই যে আমি একটা প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট পাইছি, আমি অ্যান্টিবায়োটিক অ্যানালজেসিক এগুলো সব দিয়ে দিচ্ছি, বাস আমি আমার রুমে এসে বসে আছি না, ওইরকম করলে হবে না। প্রতিটা পেশেন্টের মনিটরিং এর দরকার আছে। পেশেন্টটা এই ভালো তো এই খারাপ হয়ে যেতে পারে, কারণ ওর ভিতরে কি চলতেছে আমি জানি না, ওর ফিজিওলজি কোথায় ডিস্টারবেন্স হচ্ছে আমি জানি না। সেজন্য আমাকে ওই যে ইনভেস্টিগেশন গুলো করতে হবে, সিবিপি দেখতে হবে, আবার ইলেকট্রোলাইট দেখতে হবে, একটা পেশেন্টের এবিজি করতে হবে, মানে অনেক মনিটরিং আছে। তাহলে আমি বুঝতে পারবো ওর অ্যাসিডোসিস, অ্যালকালোসিস এসব খাবি যাবি, অনেক কিছু হতে পারে। তো এগুলা থেকে পেশেন্ট তো নিজে কম্পেনসেট করতে পারলে তো ভালো, করতে না পারলে আমাকে বাইরে থেকে কোনো কিছু দিতে হবে বা কোনো কিছু করতে হবে, যেটার কারণে সে আর তার আগে হোমিওস্ট্যাসিসে ফিরে আসতে পারে। এগুলোকে বলে মেটাবলিক স্ট্রেস রেসপন্স। ঠিক আছে? আমাদের শরীর মেটাবলিক স্ট্রেস রেসপন্স করে কিছু। ওই স্ট্রেস রেসপন্স আমি যত কমাইতে পারবো, এটা শুধু প্যানক্রিয়াটাইটিসের জন্য না, যে কোনো প্যাথোলজি, আমাদের শরীরে যে কোনো ফিভার হচ্ছে কেন? ফিভার হচ্ছে একটা জাস্ট একটা অ্যালার্মিং সাইন, আমার শরীরে কিছু একটা হচ্ছে, ওইটাও আমার একটা মেটাবলিক স্ট্রেস রেসপন্স। আমার একটা শরীরে একটা রেসপন্স হবে, ওই রেসপন্সটা আমার ইনজুরিটা কতটুকু হচ্ছে, এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো একটু বোঝার চেষ্টা করা। আমার শরীরে ইনজুরি কতটুকু হচ্ছে, আমার ইনজুরিয়াস স্টিমুলাস কতটুকু, কম হলে আমার স্ট্রেস রেসপন্স কম হবে, বেশি হলে আমার স্ট্রেস রেসপন্সটা বেশি হবে। কম হলে ওটা মোটামুটি আমি কোপ আপ করে ফেলতে পারবো, আমার শরীর কোপ আপ করে ফেলতে পারবে, কিন্তু বেশি হলে সেটা পারবে না।
তখন আমাকে এই যে ইন্টেনসিভ কেয়ার ইউনিট, এইচডিইউ, হাই ডিপেন্ডেন্সি ইউনিট, এগুলাতে আমাকে পেশেন্টকে একটু হেল্প করতে হবে যে ও যেন ওর স্ট্রেস রেসপন্সটা মানে আমি যেন একটু ওই ইনজুরিটা একটু কমায় আনতে পারি, তাহলে পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ হবে। এটাকে তুমি নার্সিং কেয়ারও বলতে পারো। একটা পেশেন্টকে আমি ওষুধ দিয়ে দিলাম, পেশেন্ট ভালো হবে না, আমার নার্সিংটা, মনিটরিং নার্সিং খুব ইম্পর্টেন্ট। ওটা দিয়ে তুমি পেশেন্টকে তুলে আনতে পারবা। আমাদের দেশে বেশিরভাগ পেশেন্ট খারাপ হয় কিন্তু আমরা নার্সিং ঠিক মতো করতে পারি না এই জন্য, কারণ আমাদের অনেক পেশেন্ট থাকে, একটা পেশেন্টের পিছনে অত সময় দেওয়ার মতো সময় থাকে না আমাদের, কিন্তু তুমি চাইলেই পারবা। আমাদের আসলে ওই ইয়াটাও কম, ইচ্ছাটাও কম এই জন্য। তাহলে কোথায় ছিলাম, কোথা থেকে কোথায় চলে গেছি? আচ্ছা, এরপর আসো ইনভেস্টিগেশন তো গেল, এরপর হচ্ছে কি তুমি সিভিআরটি, অ্যাসেসমেন্ট অফ সিভিআরটি খুব ইম্পর্টেন্ট। অ্যাসেসমেন্ট আমার প্যানক্রিয়াসে হচ্ছে কি আমার দেখতে হবে সিভিআরটিটা কতটুকু। এই যে যেটা বললাম, যদি সিভিআরটি কম হয় মানে ওই যে আমার স্ট্রেস রেসপন্স কম হবে, আমার এই সার্স মর্স এগুলো কম হবে, বুঝা গেছে? কিন্তু সিভিআরটি যদি বেশি হয় সেক্ষেত্রে আমার পেশেন্টটা রিস্ক কন্ডিশনে থাকবে, সেক্ষেত্রে আমাকে ওই যে মনিটরিং করে পেশেন্টকে কিভাবে আমি ফিরিয়ে আনবো ওইটা আমাকে চেষ্টা করতে হবে। তাহলে সিভিআরটি দেখার জন্য আমাকে কিছু স্কোরিং সিস্টেম লাগবে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, নাহলে আমি সিভিআরটি বুঝবো কেমনি? মাইল্ড, মডারেট, সিভিয়ার, ওইখানের মধ্যে গ্লাসগো স্কোর, তারপরে হচ্ছে কি র্যানসন স্কোর, নাম শুনছো? র্যানসন স্কোর, গ্লাসগো স্কোর, এই জিনিসগুলো একটু দেখে নিবা। এগুলো হচ্ছে 12 ঘন্টায় করে, এক মিশনের সময় একটা করে, তারপর হচ্ছে 48 ঘন্টায় একটা করে, একদম চার্ট আকারে দেওয়া আছে। এই জিনিসগুলো এখন আমি একটু এখন হচ্ছে কি মানে নেওয়ার মতো হচ্ছে একটা অ্যাটলান্টা স্কোর, এটা দিয়ে মাইল্ড, মডারেট, সিভিয়ার 3 ভাগে ভাগ করতেছে। মাইল্ড, মডারেট, সিভিয়ার 3 ভাগে ভাগ করতেছে। আর আমি র্যানসন আর গ্লাসগো যেটা বললাম ওটা হচ্ছে 48 আওয়ার্স যদি 3 অথবা 3 এর বেশি থাকে সেক্ষেত্রে আমার সিভিয়ার বলতেছে। মাথায় ঢুকতেছে? বেশি কঠিন লাগতেছে? বেশি কঠিন লাগলে আর বলবো না, মাথায় ঢুকতে হবে। হ্যাঁ ঢুকতেছে। ম্যাম আর একটু রিপিট করলে ভালো হতো। কোনটা, স্কোরিংটা? জি। আচ্ছা, স্কোরিং মেটাবলিক স্ট্রেস রেসপন্স বুঝছো? ইয়েস ম্যাম। আচ্ছা, মেটাবলিক স্ট্রেস রেসপন্স কি নিয়ে পুরো একটা চ্যাপ্টার আছে, এত সহজে বোঝার কথা না। হ্যাঁ আচ্ছা, শুনো, স্কোরিং সিস্টেমটা হচ্ছে, স্কোরিং দিয়ে আমরা ধরো স্কোরিং সিস্টেম তো বুঝো, ধরো কোন একটা কিছু আমি স্কোর দিয়ে বুঝতে পারলাম যে ও কোন র্যাঙ্কে আছে, ও কোন র্যাঙ্কে আছে, না করি ফার্স্ট সেকেন্ড থার্ড করি না, ফার্স্ট হলে আমরা 1 নাম্বার হলে বুঝতে পারি যে ও ফার্স্ট বয় বা সেকেন্ড বা থার্ড, এরকম। ঠিক আছে, এরকম হচ্ছে স্কোরিং সিস্টেম, যে ও কোন কন্ডিশন আছে, ও মাইল্ড কন্ডিশন আছে না, মডারেট কন্ডিশন আছে না, সিভিয়ার কন্ডিশন আছে। তো কোন পেশেন্টকে আমাকে অ্যাটেনশন বেশি দিতে হবে, যে মাইল্ড আছে না যে যে সিভিয়ার সিভিয়ার আছে তাকে। তাকে আমার অ্যাটেনশন বেশি দিতে হবে। তাহলে এটা আমার বোঝার জন্য আমাকে স্কোরিং সিস্টেম করতে হবে। তো স্কোরিং সিস্টেমটাই করার জন্য আমার কিছু মানে এক একজন এক এক রকম বের করছে, কেউ অ্যাপাকি বের করছে, কেউ বিশাপ বের করছে, কেউ র্যানসন, কেউ গ্লাসগো, এক একজন এক এক রকম বের করছে। ওরা বেশি বের করছে ওই জন্য আমাদেরকে পড়ালেখা বেশি করতে হচ্ছে, ওরা একটু কম্বাইন করতো, আমাদের একটা দুটা জানলে হতো। এখন আমাদেরকে তোমাদের শুধু র্যানসন, গ্লাসগো আর অ্যাটলান্টা এই 3টা জানলে হবে, ঠিক আছে? কারণ বই এই 3টাই তোমার খুলে দিচ্ছে, মানে ইয়া করে দিচ্ছে, ওপেন করে দিচ্ছে, বাকিগুলো আমরা শুধু নাম দিয়ে দিছে। কয়েকটা স্কোরিং সিস্টেমের নাম বললে এগুলাই বলবা, যে র্যানসন স্কোর, গ্লাসগো স্কোর আর অ্যাটলান্টা স্কোর। অ্যাটলান্টাটা স্কোর দিয়ে করে, অ্যাটলান্টাটা মাইল্ড, মডারেট, সিভিয়ার দিয়ে করছে, কিন্তু র্যানসন, গ্লাসগো এগুলো হচ্ছে স্কোরিং সিস্টেম। এরকম আরো কিছু আছে, যেমন অ্যাপাকি, অ্যাপিএসিএচআই,
এগুলো হচ্ছে ইলাবোরেশন জানার দরকার নাই, তোমরা শুধু নামটা অ্যাপাক স্কোর, তারপরে হচ্ছে কি বিশাপ স্কোর, এগুলো হচ্ছে কি কয়েকটা স্কোরিং সিস্টেমের নাম, তোমরা শুধু জানবা র্যানসন আর গ্লাসগো, ওইখানের মধ্যে কয়েকটা মানে কি কি দিছে ক্রাইটেরিয়া, ওইগুলো জানবো। তো যদি 3 অথবা 3-এর বেশি থাকে তাহলে এটাকে সিভিয়ার বলে, বুঝা গেছে? আর অ্যাটলান্টাটা হচ্ছে মাইল্ড মডারেট সিভিয়ার কিভাবে করছে, অর্গান ফেলিউর আছে কিনা নাই, বা ওর অর্গান ফেলিউর 48 ঘন্টার বেশি হচ্ছে কিনা, ওটার উপর ডিপেন্ড করে সিভিয়ার। ঠিক আছে, মাথার উপর দিয়ে যাবে বেশি শুনলে, তাই না? যাচ্ছে না নাকি সবাই বুঝে গেছে? এটা কে? ম্যাম ডেইলি লাভে পেজ নাম্বারটা বলে দিলে একটু ভালো হতো। এই যে 1221 থেকে শুরু, একবার রিডিং করে দেখতে পারো, না বুঝলে তখন আমাদের জিজ্ঞেস করি। ম্যাম আপনি যেটার ওটার এডিশন কত? 27, এখন যেটা চলতেছে 27। সবসময় আপ টু ডেট থাকবা, কারণ এগুলাই জিজ্ঞেস করে যখন স্টুডেন্টরা দেখা যায় যে কিছু পারে না, তখন জিজ্ঞেস করে কত এডিশন চলতেছে, বেলি লাভের নাম কি, বেলি লাভ তো রাইটারের নাম, বইয়ের নাম কি, এগুলো জিজ্ঞেস করে। তোমার টিচারের নাম কি, তোমার ফ্লোর কত, এইসব জিজ্ঞেস। 27th এডিশন। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে কি আমার তো সব শেষ, ইনভেস্টিগেশনও শেষ, এই শেষ। এখন আমি কি করবো, পেশেন্টকে ম্যানেজ করবো, কিভাবে ম্যানেজ করবো? প্যানক্রিয়াটাইটিস পেশেন্টকে আমার আইসিইউ অথবা এসডিইউ তে ম্যানেজ করতে হবে। কেন? কারণ ওই যে বললাম আমি মনিটরিং করতে পারবো না, আমার সবসময় মনিটর লাগানো থাকতে হবে পেশেন্টের সাথে। ঠিক আছে, ওই যে ইয়াতে যেগুলো দেখায় আর কি, মুভিগুলোতে যা দেখায় না, এই পেশেন্টের এখানে এরকম, বাংলা মুভি না, ওই ইংলিশ মুভিগুলোতে দেখবা, বাংলা মুভিতে তো ওই আয়রন দিয়ে কি করে ওরা সিপিআর দেয়, এখন আয়রন 2টা নিয়ে সিপিআর দেয়, দেখছো কেউ? ইয়েস ম্যাম। বাংলা মুভিতে দেখো না, বাংলা দেখি না। কিছুই দেখো না, দেখোই না বাংলা মুভি, দেখোই না। বাংলা মুভিতে সিপিআর দেয় হচ্ছে এভাবে, নায়িকা গিয়ে ধুম 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 করবে, মেশিন টুটে যাবে। আর এমনি সিপিআর কেমনে দেয়, আইডিয়াল সিপিআর কিরকম, এই সিপিআর জানতে হবে সবাইকে, বাইরে ম্যাম কিন্তু সিপিআর পাম দিয়ে স্টার্নালাইন, হ্যাঁ হ্যাঁ ভালো। এটা দিয়ে আমার 2 হাত থাকবে, কতটুকু কখন দিব, 30:2 এভাবে দিব। এখন নতুনটা কিরকম, সিপিআর জিনিসটা হচ্ছে কি তোমার আপ টু ডেট হয়, মানে এত এডিশন এভাবে আপ টু ডেট হয়। ঠিক আছে, আমি নতুনটা করি নাই, আগেরটা করছি, তখন হচ্ছে 30:2 দিতাম। মানে ধরো তুমি যদি 30 কম্প্রেশন দিবা, তারপর হচ্ছে 2বার মাউথ ব্রেদিং দিবা। মাউথ ব্রেদিং বলতে হচ্ছে কি আমরা ওই পাম্প দিয়ে দিই, ঠিক আছে, বাচ্চাদের দেয় 2টা আঙ্গুল দিয়ে। এগুলো দেখতে হবে কোথায় কিভাবে করে আর কি। ঠিক আছে, বাংলা সিনেমার মতো আয়রন দিয়ে সিপিআর দিলে হবে না। তো এখন ওখানে মনিটরিং এ ওই জন্য দেখতে হবে তোমার পেশেন্টের কন্ডিশন কি, ওই হিসাবে আমার হবে পেশেন্টের যা সিমটম হবে ওই সিমটোমেটিক ম্যানেজমেন্ট করতে হবে। পেশেন্টের ধরো ইউরিন আউটপুট কম, আমার ইউরিন আউটপুট বাড়াতে হবে। পেশেন্টের শকে চলে যাচ্ছে, হাইপোটেনশন হয়ে গেছে, আমাকে ওই অ্যাড্রিনালিন বা এসব সাপোর্ট দিতে হবে। এগুলো যদি আমি না দেখি তাহলে আমি বুঝবো কেমন? তাহলে কি কি করতে হবে, পেশেন্টকে আইভি ক্যানুলা দিতে হবে, পেশেন্টের একটা সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার দিতে হবে। সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার নাম শুনছো, দেখছো কোনোদিন? নো ম্যাম। সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার একটা হচ্ছে কি, ক্যানুলা তো দেখছো, আইভি ক্যানুলা তো দেখছো না, আমরা ওয়ার্ডে না দেখলেও আশেপাশে জি। কাউকে তো ওইটা হচ্ছে একরকম একটা ক্যানুলা দিব আমি। সেন্ট্রাল ভেনাস বলছে মানে সেন্ট্রাল ভেনে দিব, এগুলো তো আমরা পেরিফেরিতে দেই না, ওটা হচ্ছে কি সেন্ট্রালে দিব, হয় এখানে জুগুলার ভেনে দিব, নয়তো সাবক্লেভ ভেনে দিব, আর নয়তো থাইয়ের মধ্যে ফিমোরাল, থাই না সরি ইনগুইনালে ফিমোরাল ভেনে দিব। এগুলো হচ্ছে সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার বলে। এগুলোর জন্য আলাদা ক্যাথেটার থাকে, একটা ক্যাথেটারের মধ্যে একটা ক্যানুলার মধ্যে 3-4টা, আমি একদিন ছবি দেখাবো তোমাদের, কিছু জিনিস জানার আছে, এগুলো একটু দেখাবো। তাহলে ওইগুলার মাধ্যমে আমি সিবিপি দেখতে পারবো, সেন্ট্রাল ভেনাস প্রেসার কত দেখতে পারবো, দেখে আমি পেশেন্টকে অ্যাসেস করতে পারবো, কার্ডিয়াক কন্ডিশন কিরকম, পেশেন্ট শকে আছে কিনা, এসব আমি আগে থেকে বুঝতে পারবো।
ঠিক আছে, এগুলো দেখবো। তাহলে হচ্ছে মনিটরিং এর ব্যাপার আর কি, সাথে সাথে আমি রিসাসিটেট করবো পেশেন্টকে, আর অ্যানালজেসিক দিব, ফ্লুইড দিব, পেশেন্টকে রিহাইড্রেট করে রাখবো, ফার্স্টের দিকে পেশেন্টকে এনবিএম করে একটা সাকশন দিয়ে রাখবো। পেশেন্ট পরে যদি খাওয়ার যখন দিতে পারবো, মানে পেশেন্ট যখন খেতে পারবে তখন আমি অ্যান্টেরাল ফিডিং দিব। ঠিক আছে, পেন যখন কমে আসবে তখন আমি অ্যান্টেরাল ফিডিং দিব। প্যারেন্টারাল না, প্যারেন্টারাল চাইতে অ্যান্টেরাল ভালো। অ্যান্টেরাল মানে হচ্ছে মুখে, মানে গার্ডের মাধ্যমে দেওয়াটা, সেটা মুখে হোক বা একটা গ্যাস্ট্রোস্টমি টিউব দিয়ে হোক বা জেজুনোস্টমি টিউব দিয়ে হোক। কথাগুলো বোঝা যাচ্ছে? যতটুকু বোঝা ততটুকু বুঝো, যদি না বুঝো পরে জিজ্ঞেস করিও। মানে এন্টারাল ফিডিং হচ্ছে মানে হচ্ছে কি আমার গাটের মাধ্যমে যাবে, আর প্যারেন্টারাল ফিডিং হচ্ছে আমি ব্রেনের মাধ্যমে দিব। ব্রেনের মাধ্যমে যদি আমি ওর নিউট্রিশন দেই, ওটা হচ্ছে আমার প্যারেন্টারাল ফিডিং। অলওয়েজ প্যারেন্টারালের চাইতে এন্টারাল ভালো, কারণ সবসময় আমার ফিজিওলজি ভালো, মানে আমি ফিজিওলজিক্যালি যদি মেনটেন করতে পারি পেশেন্টটাকে, সেটা ভালো। তাহলে আমি এন্টারাল ফিডিং দিতে পারলাম, এন্টারাল ফিডিং দিয়ে দিই। আর সাধারণত হচ্ছে কি প্যানক্রিয়াটাইটিস হচ্ছে স্টেরাইল, অ্যান্টিবায়োটিক লাগে না। যদি না সেকেন্ডারি ইনফেকশন হয় সেক্ষেত্রে আমি অ্যান্টিবায়োটিক দিই, অ্যান্টিবায়োটিক কাভারেজ রাখি। বুঝা গেছে? এটুক থাক। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস অন্য জিনিস, পরে বলবো একদিন, এত কিছু বললে মাথার উপর দিয়ে যাবে। তোমাদের পার্সেন্টেজটা আমাকে একটু বেলাল দিয়ে দিও তো, আমার ইয়াতে ওকে ম্যাম। সবারটা একটু দিয়ে দিও। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তোমাদের শনিবারে ক্লাস আছে, অ্যাটেন্ড দিবা? 7 নম্বরটা? না ম্যাম। না, কেন না? আর কয়েকদিন পর নেন না? করে না, আইটেম দিয়ে দিলে ফ্রি হয়ে গেল আর কি, শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে শনিবারে পড়াবো। ওকে ম্যাম। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।